আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন ও বৈশ্বিক যৌথ অঙ্গীকারের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতির গণ্ডি পেরিয়ে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা এবং সবুজ জলবায়ু তহবিলকে আরও কার্যকর করার আহ্বান জানান সরকার প্রধান। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। চীন সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়ন্সের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দক্ষিণ কোরিয়া, গিনি, কজাকস্তান সহ 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে 1700-রও বেশি প্রতিনিধি অংশ নেয়। গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ ছাড়াও জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এই সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চায়নার রেলওয়ে কনস্ট্রাকশন, রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এবং চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন চেয়ারম্যানের সাথে আলাদা বৈঠক করেন। এসব বৈঠক শেষে বুলেট ট্রেনে করে স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান সহ সফর সঙ্গীদের নিয়ে বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি 26 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তারেক রহমানের বৈঠক। এই শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে অন্তত 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। চীনের বন্দরনগরী ডালিয়ানের কর্মসূচি সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার অপেক্ষা বেইজিং এ বাংলাদেশের সাথে চীনের অন্তত 15 থেকে 17টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর চীনের এই সফরের মাধ্যমে বাংলাদেশের একদিকে বাড়বে কর্মসংস্থান, অন্যদিকে বিনিয়োগের সম্ভাবনাও উকি দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, বেইজিং, চীন। কর্মসংস্থান, রপ্তানি বৈচিত্র্য, দক্ষ জনশক্তি, সর্বোপরি প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশের জন্য চীনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আর প্রধানমন্ত্রী চীন মালয়েশিয়া সফর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য তাদের। বাংলাদেশে চীনা কারখানা স্থাপন এবং চীনের দেয়া শুল্ক সুবিধা নিতে পারলে চীনে আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশ অন্তত $200 কোটি রপ্তানি করতে পারে বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। শিল্পের ভারী যন্ত্রপাতি, ওভেন, পোশাকের সুতা, কাপড়, রাসায়নিক ও ইলেকট্রনিক্স পণ্য প্রধানত চীন থেকে আমদানি করে বাংলাদেশ, যার পরিমাণ 1800 থেকে 2000 কোটি ডলারের মতো। বিপরীতে চীনে শুল্কমুক্ত সুবিধা থাকা সত্ত্বেও বৈচিত্র্যের অভাবে বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয় 100 কোটিরও নিচে। অন্যদিকে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 300 কোটি ডলারের কাছাকাছি। এখানেও বাংলাদেশের রপ্তানি কম, যদিও বাংলাদেশের অন্তত 10 লাখ শ্রমিক সেখানে কাজ করছেন। গত 2 বছর ধরে শ্রমবাজারটা বন্ধ আছে। ভিজিটটা যদি শ্রমবাজার খুলে দেশের জন্য কত বড় একটা, এই সব কিছু বিবেচনা করিয়ে উনি প্রথম মালয়েশিয়া ভিজিট করছেন। আগে আলু যেত এখান থেকে, এগ্রিকালচারাল প্রোডাক্ট, এটা আমরা কীভাবে কত সুবিধা করতে পারবো। আমরা এক্সপোর্ট করতে হলে আমরা যেমন জানি আলু, এইগুলা, তারপর কিছু ফল। এখানে যেহেতু 8-10 লাখ বাঙালি আছে, তাদের খাওয়ার জন্যই তো আমরা যদি লিগ্যাল প্রসেসে এক্সপোর্ট করতে পারি, এটা অনেক বড় হবে। দুই দেশের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা। সফরে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বলে জানান তারা। যখনই চায়না তার ইন্ডাস্ট্রিগুলি রিলোকেট করবে বাংলাদেশের দিকে, যেটা চায়না ইন্টারেস্টেড, তখন দেখা যাবে যে এখানে ম্যানুফ্যাকচারিং হাব হয়ে যাবে এবং আমাদের এক্সপোর্টও কিন্তু অনেক এক্সপোর্ট দেখা যাবে যে চায়নাতে আমরা করছি, আবার ইউরোপ, আমেরিকা করছি। প্রথম সফর হিসেবে চীনে যাওয়াটা এক ধরনের রাজনৈতিক ইঙ্গিত বহন করে এবং এখান থেকে বাংলাদেশের সুবিধা নেবার সুযোগ রয়েছে। দেশের নিজস্ব ব্র্যান্ড গড়া এবং চীনা উদ্যোক্তাদের সঙ্গে যৌথ শিল্প প্রতিষ্ঠান করা হলে বাংলাদেশ দারুণ উপকৃত হবে বলে আশা করেন তারা। $40 বিলিয়ন এক্সপোর্ট করি, আমাদের বাংলাদেশের কোনো ব্র্যান্ড, নিজস্ব ব্র্যান্ড নাই। H&M, লিভাইস, আমাদের এখানে গার্মেন্টস থেকে তারা কেনার পরে এটা 2 গুণ দামে ওখানে বিক্রি করতেছে।
আমি যদি এটাকে 2 গুণ দামে না বিক্রি করে সামান্য লাভে আমি যদি ওখানে দিই, তখন তারা কিন্তু আস্তে আস্তে আমাদের পণ্য কেনা শুরু করবে। প্রযুক্তি, ব্যাংক ও চিকিৎসা খাতে চীনা বিনিয়োগ হলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। জামায়াতে ইসলামী অতীতেও ফ্যাসিস্টের সঙ্গে আঁতাত করেছে, এখনও তাদের ব্যবহারেই ফ্যাসিস্ট আচরণ ফুটে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে। বর্তমান সরকার দেশের স্বার্থে বাণিজ্য ব্যবস্থা সুদূর প্রসারী করতে চায় বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। দেশের সাথে আমাদের যে ঘাটতি রয়েছে, বাণিজ্য ঘাটতি রয়েছে, সেটা কমিয়ে নিয়ে আসার ক্ষেত্রে আমরা যাতে আমাদের পণ্য রপ্তানি করতে পারি, এখন যে যতটুকু আমরা রপ্তানি করছি তার চাইতে বেশি পরিমাণে যাতে আমরা রপ্তানি করতে পারি, সে বিষয়ে বর্তমান সরকার, জাতীয়তাবাদী সরকার এটি একটি, যারা দেশের স্বার্থ সর্বাগ্রে নিশ্চিত করবে তারা সেটি নিশ্চিত করবেন। শিগগিরই রাষ্ট্রপতির কাছে দুদক চেয়ারম্যান কমিশনার নিয়োগের নাম সুপারিশ করবে সার্চ কমিউনিটি। জানা গেছে আগামী সপ্তাহে কমিশন গঠন হবে। বিশেষজ্ঞদের মতে দুর্নীতি দমনে গতি ফেরাতে দুদকের শীর্ষ পদে এমন ব্যক্তিদের আনা উচিত যারা সম্পূর্ণ সৎ, সাহসী ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন। আর টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, কমিশনকে পূর্ণ স্বাধীনতায় কাজ করতে না দিলে শুধু দুদক নয়, সরকারের ভাবমূর্তিও বিতর্কিত হতে পারে। আতিকা রহমানের রিপোর্ট। 22 জুন দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ও 2 কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন করেছে সরকার। জানা গেছে 3-4 দিনের মধ্যেই রাষ্ট্রপতির কাছে 6টি নাম প্রস্তাব করবে কমিটি। আগামী সপ্তাহের শুরুতেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। 2024-এর গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের পর বিএনপি সরকার গঠন, বিগত 2টি কমিশনের মেয়াদ শেষ না করে পদত্যাগ, এর প্রেক্ষিতে দুদক গঠন অনেক চ্যালেঞ্জিং। সংস্থাটির সাবেক মহাপরিচালক বললেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়োগ না দিলে বিতর্ক তৈরি হবে। কি ধরনের মানুষদেরকে এই ইয়েতে দেওয়া হচ্ছে, আপনার বাছাই করে দেওয়া হচ্ছে চেয়ারম্যান এবং কমিশনার হিসাবে, তাদের যোগ্যতা, দক্ষতা, সততা এবং আপনার কাজের যে অভিজ্ঞতা এবং স্বচ্ছ ইমেজ, এই সমস্তর উপরে নির্ভর করবে যে তারা পরবর্তীতে কতখানি নিরপেক্ষভাবে কাজ করতে পারবে, সরকার কতখানি সহযোগিতা দেবে, সেটাও একটা ব্যাপার। টিআইবি নির্বাহী পরিচালকের মতে, নিরপেক্ষ কমিশন গঠন না হলে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। সততার সাথে, দক্ষতার সাথে, যোগ্যতার সাথে কাজ করার মতো তারা ট্র্যাক রেকর্ড আছে এবং বিশেষ করে দুর্নীতির মতো বিষয়ে তারা কঠোর অবস্থান নেওয়ার মতো সৎ সাহস দৃঢ়তা আছে এবং দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত হলেও দলীয় অবস্থান থেকে তারা দায়িত্ব পালন করবে না। তারা আইনের চোখে সবাই সমান, এই বিবেচনায় তারা দায়িত্ব পালন করবে। এরকম ব্যক্তি খুঁজে পাওয়াটা কিন্তু মোটেই কঠিন না। স্বাধীনভাবে কাজ করতে না পারলে দুদক প্রশ্নবিদ্ধ হবে এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা বাস্তবায়ন হবে না। বিশাল ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত যে নতুন সম্ভাবনা এবং যেটাকে ধারাবাহিকতা বজায় রেখেই এই সরকার দুর্নীতি বিরোধী অঙ্গীকার নিয়ে, স্লোগান নিয়ে মানুষের কাছে ভোট পেয়ে ক্ষমতায় আসলো। তারা জনগণকে কী বলছে যে যারা ক্ষমতায় থাকেন তাদের নিজেদের পছন্দ, তাদের রাজনৈতিক বিবেচনার বাইরে তারা কোনো এ ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বা গুরুত্বপূর্ণ জবাবদিহি প্রতিষ্ঠা করার মতো প্রতিষ্ঠানে তারা নিয়োগ দেবেন, এটা আশা করা কঠিন। আমার দেশেও দৃষ্টান্ত আছে, দলীয় বিবেচনা নিয়োগের পর সৎসাহসের সাথে কাজ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, এরকম দৃষ্টান্ত আছে। দুদকের নতুন কমিশন দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত এবং দুর্নীতি নির্মূলে দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা করছে টিআইবি। আতিকা রহমান, RTV, ঢাকা। উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে দুধকুমারের পানি কিছুটা কমেছে। এখনও সব নদ নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোর 6টার দিকে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদ সীমার মাত্র 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পানিতে নদীর তীরবর্তী নিচু ও চরাঞ্চলে সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে।
এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। সকালে 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীটির পানি। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকায় ডুবে গেছে ধান, বাদাম সহ বিভিন্ন ফসল। এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের 44টি জলকপাটের সবগুলো খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। দর্শক, এবার থাকছে বিয়ারবিকেবল বিশ্বকাপের খবর। জামায়াতপন্থী 7 ডেপুটি ও 11 সহকারী অ্যাটর্নি জেনারেলের একযোগে পদত্যাগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক এম বদরুদ্দোজা বাদল। সকালে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এই মন্তব্য করেন তিনি। এর পেছনে কোনো দুরভিসন্ধি রয়েছে এবং এতদিন তারা সরকারের স্বার্থবিরোধী কাজ করেছেন বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার পদত্যাগ করেন জামায়াতপন্থী আইন কর্মকর্তারা। এই পোস্টগুলোতে যখনই সরকার পরিবর্তন হয় তখনই এই আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। এবং এটাও দেখেছি যে ইভেন কি সরকার গঠনের আগেও নির্বাচন হওয়ার পরেই যখন দেখেছে যে অন্য দল ক্ষমতায় এসেছে, তখন সরকার দলীয় যারা অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা ছিলেন, অ্যাটর্নি জেনারেল সহ, তারা পদত্যাগ করেছেন। অতীতের পরীক্ষার অব্যবস্থাপনার কারণে শিক্ষার মান তলানিতে নেমেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এখন পরীক্ষা কেন্দ্রে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন শিক্ষামন্ত্রী। বলেন, প্রশ্ন ফাঁসের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষাকে নিয়ন্ত্রিতভাবে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, সবাইকে এতে সহযোগিতা করতে হবে। এবার সময় কমাতে 2027 সালের এইচএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এইচএসসি এক্সাম দিতে এবং রেজাল্ট দিতে কি হলো ভাই, এক্সাম দিতে সেখানে আবার 1 বছর সময় লাগিয়ে দেয়। অর্থাৎ 12 গ্রেড অফ হাই স্কুল এডুকেশন, যেটা আমরা হায়ার সেকেন্ডারি 12 গ্রেড ইন্টারমিডিয়েট বলি, সেটা করতে একটি শিক্ষার্থী 20 বছর সময় লাগে। অর্থাৎ 2 বছর তাদের জীবন থেকে চলে যায়। মশার লার্ভা ধ্বংস করা এবং এর উৎস ধ্বংস করতে ডেঙ্গু নিধন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সকালে রাজধানীর গুলশানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সারা দেশের জন্য গঠিত টাস্ক ফোর্স কমিটি বাসা বাড়িতে মশক নিধন অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন। অভিযানে গুলশান এলাকার 6টি বাড়ি পরিদর্শন করে 3টিতে ডেঙ্গুর লার্ভা পাওয়ার কথা নিশ্চিত করে উত্তর সিটি কর্পোরেশন। এ সময় ডেঙ্গুর লার্ভা পাওয়ায় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এটা কার্যক্রম জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো। আপনার বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আপনাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার জন্য আপনারা একটু আপনাদের বেলকুনি, টপ, ছাদ, নিচের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নওগাঁর সাপাহার উপজেলার আতাতলা সীমান্ত দিয়ে শিশুসহ 9 জনকে পোষণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির শক্ত অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ভোররাতে উপজেলার আতাতলা সীমান্তের উত্তর পাতারি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান 16 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।